আচ্ছা বলেন তো, দেশ চালায় কারা? সোহাগ ভাই একবার বলেছিলেন দেশ চালায় অশিক্ষিতরা, আর আমরা শিক্ষিতরা দেশকে বানাই দুর্নীতিতে চ্যাম্পিয়ন। একবার না, দুইবার না, 5 বার চ্যাম্পিয়ন বানিয়ে। কোন সেক্টরে জানো তোমরা? দুর্নীতিতে। 2024-25 সালে বাংলাদেশের বাজেট 7,97,000 কোটি টাকা। আচ্ছা, এই 7,97,000 কোটি টাকাকে 6 দিয়ে গুণ দিলে কত হয়? ভাবতেই পারেন আমি হঠাৎ এই প্রশ্নটা কেন করছি কারণ দ্য ডেইলি মেসেঞ্জার পত্রিকার গত 3রা জুনের হেডলাইন, 15 বছরে 6টি বাজেটের সমপরিমাণ টাকা পাচার। শুধু তাই নয়, আর্টিকেলে স্পষ্ট উল্লেখ করা, এই টাকাগুলো উদ্ধার করতে পারলে কমপক্ষে 5 থেকে 6 বছরের বাজেট অনায়াসে করা যাবে। এমনকি কিছু মানুষ কত টাকা বিদেশে পাচার করেছে তার কোনো ইয়ত্তাই নেই। অথচ দেশের অর্থনীতিতে অন্যতম সবচেয়ে বেশি ভূমিকা রাখা প্রবাসী ভাইয়েরা কেমন আছে তার কি কোনো হিসাব রেখেছেন? মালয়েশিয়া আয়া ভাই জীবনটা শেষ করলেছি, না দিতে পারতেছি মনে মন কি পরিবারের সুখ, না পাইতেছি নিজের সুখ। But we have laws to govern workers' housing standards. So why is this still happening? কিন্তু প্রশ্ন উঠে আসে, প্রবাস জীবন এত কষ্ট জানা সত্ত্বেও মানুষ প্রবাস জীবনকে গ্রহণই বা করে কেন? কেনই বা প্রবাস থেকে পাঠানো টাকা গায়েব হয়ে যায়? প্রবাস জীবনের বাস্তবতা কি? কিভাবেই বা কাটে দিন রাত্রি? এই সমস্ত সমস্যার সমাধানই বা কি? যাদেরকে আমরা বলি রেমিটেন্স যোদ্ধা, আজ তাদেরকে ঘিরেই আমাদের কেস স্টাডি ভিডিও হুন্ডি। প্যাকেজটা যখন বুঝতেছে স্যার, প্যাকেজের মাঝখান দিয়ে টোটাল গেছে দুটো প্যাকেজ আছে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর ট্যাপ সেন্ড, যেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। আচ্ছা আমাকে বলুন তো, আপনাদের কি সুড়ঙ্গ সিনেমাটার কথা মনে আছে? যেখানে সিনেমার নায়ক মাসুদ বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে পাড়ি জমায় শ্রমিক ভিসা নিয়ে প্রবাস জীবনের উদ্দেশ্যে। সেখানে প্রচুর কষ্টে দিন রাত্রি পার করে, মাথার ঘাম পায়ে ফেলে, তপ্ত রোদে ইট বালি সিমেন্টের কাজ করে দেশে টাকা পাঠায়। কিন্তু তার সব টাকা তার বন্ধু আত্মসাৎ করে নেয়। এমনকি দেশে ফিরে এসে দেখে তার বন্ধু শুধু তার কষ্টে ইনকাম করার টাকাই আত্মসাৎ করেনি, তার বউকে নিয়ে পালিয়েও গেছে। এই গল্পটা শুধু মাসুদের না, দেশের বাইরে কাজ করা 1,20,00,000 বাঙালি প্রবাসীর। যে দেখেন এখানে আমরা যে লোকজনগুলো আছি, আমাদের তারা সবাই দালালদের খপ্পরে পড়ে কেউ 2 মাস, কেউ 3 মাস, আবার কেউ 6 মাস ধরে শুকনো রুটিকে দিনে যাপন করছেন। কিন্তু নাগরিক মনে হঠাৎ প্রশ্ন উঠে আসে, প্রবাস জীবন এতটা কষ্টের এবং অনিশ্চিত জেনেও কেন 1,20,00,000 বাঙালি প্রবাসী প্রবাস জীবনকে গ্রহণ করলো? কেনই বা দেশ থেকে এত বাংলাদেশি বিদেশে পাড়ি জমাচ্ছে? জাগো নিউজ 24 এর একটি আর্টিকেল বলছে, আমাদের দেশে কর্মসংস্থানের অভাব বলে, বিদেশের মতো সুযোগ সুবিধা নেই বলে, বেতন কম বলে মানুষ প্রবাস জীবনকে গ্রহণ করছে। আর্টিকেলটি আরো বলছে, এই কারণগুলোও থাকতো না আমরা যদি আমাদের দেশের ভেতরের দেশের মানুষের জন্য সঠিক উপায়ে সুষ্ঠু কর্মসংস্থানের বৃদ্ধি করতে পারতাম। কর্মসংস্থান বৃদ্ধি করতে পারতাম কি পারতাম না সেই প্রসঙ্গ একটু দূরে রাখছি। প্রশ্ন হলো, প্রিয় মাতৃভূমি ছেড়ে ভিন দেশে পরিবারের কথা চিন্তা করে দিনের পর দিন কাজ করে যাওয়া, মাস শেষে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থের সিংহভাগ পরিবারের জন্য দেশে প্রেরণকারী এই প্রবাসীদের আমরা কতটুকু মূল্যায়ন করি? আমরা কি আদৌ জানি তাদের গুরুত্ব কতটুকু? বিখ্যাত পত্রিকা দৈনিক ইত্তেফাকের খবর, সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার মধ্যে রেমিটেন্স আহরণের দিক থেকে বাংলাদেশের অবস্থান তৃতীয়। শুধু তাই নয়, বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে রেমিটেন্সের অবদান 4.67%, যা জিডিপিতে রেমিটেন্সের অবদান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে 4 নম্বরে। এমনকি জিডিপি রেমিটেন্সের দিক থেকে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে আছে 1.37%। অর্থনীতি নিয়ে কাজ করা বণিক বার্তার একটা আর্টিকেল দেখলে চোখ চড়ক গাছ হয়, যেখানে 21 পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর মইনুল ইসলাম বলছেন, অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স গার্মেন্টসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অথচ আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে যতটা সচেতন, যতটা গার্মেন্টস নিয়ে পাল্টা আলোচনা করি, প্রবাসীদের নিয়ে কি করি? একই রকম গুরুত্ব কি দেই? প্রশ্ন থেকেই যায়। কিন্তু আরেকটি প্রশ্ন সামনে চলে আসে, প্রবাসীদেরকে নিয়ে যে এত কথা বললাম, এই প্রবাসীদের সাথে আমাদের দেশের দুর্নীতিবাজ অর্থ পাচারকারীদের সম্পর্কটা কোথায়? অথবা এই সমস্যার সমাধান কি এক সুতোয় গাঁথা না? প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ তাদের পরিবারের কাছে পাঠায় বিভিন্ন মাধ্যমে। সাবেক অর্থমন্ত্রী তার শাসন আমলে একবার বলেছিলেন যে সমস্ত রেমিটেন্সের 49% হুন্ডির মাধ্যমে বাড়িতে পাঠানো হয় এবং বাকি 51% সরকারি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে। অর্থাৎ যেই অর্থ দেশে পাঠানো হয় তার অর্ধেকই হুন্ডির মাধ্যমে আসে। ভিডিওর এই মোমেন্টে এসে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, তা হলো হুন্ডি কি জিনিস? অনেকেই জানতে পারেন, অনেকেই শব্দটা প্রথমবার শুনতে পারেন। আমি সবার উদ্দেশ্যে ব্যাপারটাকে সামান্য
সামান্য ক্লিয়ার করি। হুন্ডি বলতে সাধারণত যা বোঝায় তা হলো নন ব্যাংকিং চ্যানেলে কিংবা অবৈধ চ্যানেলে বিভিন্ন কৌশলে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে টাকা ট্রান্সফার করা। এবং সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, যতগুলো কারণে একটা দেশের রিজার্ভের উপর চাপ পড়ে তার মধ্যে অন্যতম হলো হুন্ডির তেলেশমাতি। অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে বেআইনিভাবে টাকা পাঠানোর মাধ্যম হলো এই হুন্ডি। কিন্তু ব্যাংক থাকতে 49% রেমিটেন্স কেন হুন্ডির মাধ্যমে পাঠানো হয়? হুন্ডি যদি অবৈধই হয়ে থাকে তাহলে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা কেনই বা এটিকে ব্যবহার করে? আমাদের দেশে যেমন মোড়ে মোড়ে সোনালী ব্যাংক আছে, বিদেশে কিন্তু তেমন নেই। এমনকি আরব আমিরাতে মাত্র 2টি বাংলাদেশি ব্যাংক আছে যেখান থেকে রেমিটেন্স পাঠানো সম্ভব। কিন্তু মুশকিল হলো এই ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পরিবারে মানুষের কাছে টাকা